গুড ইভিনিং, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ বায়োলজি। যারা প্রথম দেখছো আজকে আমাকে, তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফিউচার আপডেটসের জন্য বেল আইকনটা প্রেস করো, ভিডিওগুলোকে লাইক করো, যা যা কোয়েশ্চেন্স আছে, সাজেশন আছে কমেন্ট বক্সে জানিও। যারা আমাকে আগে থেকেই দেখছো তাদের জন্য বলবো দিনের মধ্যে একটুখানি সময় বাঁচিয়ে চলে এসো। আমিও কিন্তু চলে এসেছি আমার অনেকগুলো কাজ সামলে, সমস্ত কিছু করে, সময় বাঁচিয়ে, ডেটা বাঁচিয়ে তোমাদের জন্য কিছুটা সময় তোমাদের সঙ্গে কাটানোর এবং গল্পের ছলে তোমাদেরকে সায়েন্সটা বোঝানোর, বায়োলজির প্রতি ইন্টারেস্ট গ্রো করানোর, সাবজেক্টটাকে সহজ করে পড়ানোর প্রত্যেকটা ক্লাসের জন্য এবং সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট গ্রো করানোর। তার সাথে সাথে কিছু অদ্ভুত প্রাণী সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার আছে, কুইজ তো আছেই। তাই এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়ে ফেলেছি বেশ কিছুক্ষণের। আমরা কথা বলছিলাম অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে। যারা অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার আছে, যারা দেখোনি তারা ভিডিওটা ইমিউনোলজি পার্ট 1 ভিডিওটা দেখে এটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর যারা দেখেছো ভুলে গেছো বা সামহাউ কনসেপ্টটা ক্লিয়ার হয়নি, তারা আরেকবার দেখো, দেখে তবে এটা দেখো। আর যাদের মাথায় পুরো কনসেপ্ট ক্লিয়ার তারা এই ভিডিওটা দেখতে শুরু করে দাও। অ্যান্টিজেন অ্যান্টিবডি চ্যাপ্টার ইমিউনোলজি ক্লাস 9-এ রয়েছে, ক্লাস 12-এ রয়েছে ডাইরেক্ট। ক্লাস 9-এ রয়েছে কি না বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, আর ক্লাস 12-এ সুস্বাস্থ্য ও ব্যাধি চ্যাপ্টারে রয়েছে হিউজ একটা পার্ট। তাই এটা কিন্তু বুঝতেই হবে, 9-এর স্টুডেন্টের কিছু পুরোপুরি নতুন। ক্লাস 8-এ কিছুটা পরিমাণে রয়েছে এই কনসেপ্টটা, অণুজীবের জগৎ চ্যাপ্টারে বা মহামারীতে বা এরকম শেষের দিকেও বেশ কিছু চ্যাপ্টারে পাবে, সেখানে রয়েছে। ক্লাস 10 আর 11-এর স্টুডেন্টদের একটা প্রিলিমিনারি ইনফরমেশন দরকার, নিট ক্যান্ডিডেট তোমাদের পুরোটাই দরকার। আর বাকি ক্লাসেরগুলো সায়েন্স ট্যালেন্ট টেস্ট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু অবশ্যই দরকার, তাই প্রত্যেকের জন্য ভিডিওগুলো দেখা দরকার। আজকে আমরা কথা বলবো একটা অ্যান্টিবডি কী করে একটা অ্যান্টিজেনকে মারে, আমাদের শরীরের ভেতরে কী চলছে, কী সেই ফাইট, সৈন্যদল, দ্যাট মিন্স অ্যান্টিবডি যে সৈন্যদল শত্রুপক্ষকে কীভাবে মারছে, ফাইট করছে, সেটাই আজকে আমরা সহজভাবে তোমাদের কাছে বিভিন্ন রকম ডায়াগ্রাম এবং ফ্লো চার্টে নিচে হাতে করে এক্সপ্লেন করব বা তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। তাই খুব মন দিয়ে ভিডিওটা দেখো, যদি কোনো কনফিউশন থাকে আমাকে কিন্তু জানিও। তাই শুরু করছি, একটা অ্যান্টিজেন একটা অ্যান্টিবডিকে কী করে মারে। তাছাড়া বলে দিই কী কী থাকছে, এটা তো থাকছেই, তার সাথে সাথে যেমন কুইজ দিই সেরকমই কুইজ থাকছে, এবং তার সাথে সাথে একটা অদ্ভুত প্রাণীর একটা অদ্ভুত বিহেভিয়ার নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তাই আমাকে দেখতে থাকো এইভাবেই। চলো শুরু করি। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন বা ফাইটিং সিকোয়েন্স আজকে আমরা দেখে নিই। সেই লড়াইটা বলেছিলাম, সেই লড়াইটা নিয়ে কথা বলবো, মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন কী করে কাজ করে। চলে যাই সেই লড়াইটার সম্পর্কে ডিটেলস ইনফরমেশনে। দেখে নিই কী করে অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে বাইন্ড করে বা আটকে থাকে, বা কী করে আটকায় বা বন্ধনী সৃষ্টি করে। অ্যান্টিজেন এ অ্যান্টিবডিকে বি, দুটো মিলে তৈরি করলো এ বি, ইকুয়ালস টু দিয়ে কী তৈরি করলো, কে হচ্ছে একটা ধ্রুবক, যদি ম্যাথামেটিক্স করো নিশ্চয়ই জানো ধ্রুবক ইউজ করতে হয়, তো সেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম এ আর বি। এইভাবে অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে কিন্তু বাইন্ড করে বা বন্ধনী দ্বারা আবদ্ধ হয়। এবার কী কী রকমের বন্ধনী বা দেন্স প্রকৃতি ও প্রকারসমূহ কী কী রকমের বন্ধনী কাজ করে অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে। অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে প্রথম যে বন্ধনীটা কাজ করে সেটা হচ্ছে লক অ্যান্ড কি। লক মানে কি? লক মানে অ্যান্টিবডি, এবি ফর অ্যান্টিবডি, আর কি মানে অ্যান্টিজেন। একটা তালার যেমন একটা নির্দিষ্ট চাবি আছে, একটা অ্যান্টিবডির একটা নির্দিষ্ট অ্যান্টিজেন আছে। একটা অ্যান্টিবডি যে কোনো অ্যান্টিজেনকে মারতে পারে না, তার জন্য যে অ্যান্টিজেনটা নির্দিষ্ট করা তাকেই মারতে পারে। এই প্রসঙ্গে বলে দিই, অ্যান্টিজেন মানে কি? দেহে প্রবিষ্ট খারাপ বা ক্ষতিকর কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা যে কোনো বিজাতীয় বস্তু। আর অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে আমাদের ভালো, মানে দ্যাট মিন্স হচ্ছে আমাদের বন্ধুপক্ষ, দ্যাট মিন্স আমাদের বডিকে সোলজারের মতো ফাইট করে এই অ্যান্টিজেনগুলোকে মারতে থাকে। তাই লক অ্যান্ড কি বা তালা চাবির মতো করে বাইন্ড করতে পারে। সেকেন্ড কীভাবে বাইন্ড করবে? সেকেন্ড যেভাবে বাইন্ড করবে সেটা হচ্ছে নন কোভালেন্ট বন্ড। নন কোভালেন্ট বন্ড দিয়ে দেখো বাইন্ড করছে কীভাবে। অ্যান্টিজেন অ্যান্টিবডির মাঝখানে কী কী বন্ড কাজ করে বা কী কী বন্ধনী কাজ করে? হাইড্রোজেন বন্ধনী বা H2 বন্ড, ইলেকট্রোস্ট্যাটিক বন্ধনী বা ভ্যান্ডার ওয়ালস বন্ধনী, এই সমস্ত বন্ধনীগুলো অ্যান্টিজেন অ্যান্টিবডির মাঝখানে কাজ করে। এগুলোকে নামগুলোকে মাথায় রাখতে হবে, পরীক্ষায় থাকে। এরপর হচ্ছে পরিবর্তনশীলতা, তার মানে কি না রিভার্সিবিলিটি, দ্যাট মিন্স একটা নন কোভালেন্ট বন্ড, তার মানে হচ্ছে কি না এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে যে বন্ডটা কাজ করছে, এই বন্ডটা কিন্তু পরিবর্তনশীল হতে পারে। দ্যাট মিন্স হচ্ছে অ্যান্টিজেন থেকে অ্যান্টিবডির দিকে যেতে পারে, অথবা অ্যান্টিবডি থেকে অ্যান্টিজেনের দিকেও যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। তার মানে কি এই বন্ডসটা বা এই বাইন্ডিংটা বা এই বন্ধনীটা উভমুখী হতে পারে। নেক্সট অ্যাফিনিটি, তারপরেরটাই অ্যাভিডিটি। অ্যাফিনিটি মানে আকর্ষণের কারণ, অ্যাভিডিটি মানে তার ফলাফল। তার মানে কি না একটা অ্যান্টিবডির প্রতি একটা অ্যান্টিজেন বা একটা অ্যান্টিজেনের প্রতি একটা অ্যান্টিবডির কিন্তু হাই অ্যাফিনিটি, মানে মারাত্মকভাবে সক্রিয়তা থাকে বা মারাত্মকভাবে সক্রিয় বন্ধনী কাজ করে, মানে ওরা কিন্তু বাইন্ড করবেই।
তো এক্ষেত্রে বলা যায় আমরা যেমন বন্ধুদের ছেড়ে থাকতে পারি না, এরা আবার শত্রুদের ছেড়ে থাকতে পারে না, তাই ওর গায়ে গিয়ে বাইন্ড করবেই। আর অ্যাভিনিটি মানে তার ফলাফল, মানে তাকে মেরে ফেলা, তাই অ্যাফিনিটি অ্যাভিনিটি পরপর রিলেটেড। এরপর বলবো স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি মানে কি নির্দিষ্টশীলতা, মানে কি না একটা অ্যান্টিজেন একটা অ্যান্টিবডির মধ্যেই বাইন্ড করে, সেটা কিন্তু নির্দিষ্টতা থাকে, মানে যে কোনো অ্যান্টিজেনের গায়ে কিন্তু একটা অ্যান্টিবডি বাইন্ড করবে না, সেই অ্যান্টিবডিটা যে অ্যান্টিজেনটাকে মারার জন্য জন্মেছে ও কিন্তু তাকে মেরেই তবে নিজের কাজ কমপ্লিট করবে, তাই যার তার সাথে কিন্তু বাইন্ড করবে না। তাই এইগুলো হচ্ছে তাহলে টোটাল কি না ক রকমের বন্ধনই কাজ করে, এটা আমরা জানবো। আচ্ছা, আমরা তো একটু আগে কাজ পড়েছি একটা জিনিস, যে আগের চ্যাপ্টারে বলেছিলাম আগের দিন ক্লাসে যে অনাক্রম্যতা দু রকমের হয়, তো একটা প্রাইমারি ইমিউন রেসপন্স বা প্রাথমিক অনাক্রম্যতা সারা, একটা সেকেন্ডারি ইমিউন রেসপন্স বা গৌণ অনাক্রম্যতা সারা। এক্ষেত্রে একটা এক্সট্রা ইনফরমেশন শেয়ার করে দিই, প্রাইমারি ইমিউন রেসপন্সের সঙ্গে জড়িত আইজিএম অ্যান্টিবডি আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সের সঙ্গে জড়িত আইজিজি অ্যান্টিবডি, পরীক্ষায় কোয়েশ্চেন থাকে, তাই এটা মাথায় রাখতে হবে। চলে যাই অনাক্রম্যতা। ক রকমের অনাক্রম্যতা হয়ে থাকে? অনাক্রম্যতা বেসিক্যালি দু রকমের, সহজাত বা অনির্দিষ্ট, দ্যাট মিন্স নন স্পেসিফিক, আর এটা কি না নির্দিষ্ট বা অর্জিত, দ্যাট মিন্স স্পেসিফিক। এই নন স্পেসিফিক অনাক্রম্যতার দুটো ভাগ, বাহ্যিক আর অভ্যন্তরীণ। বাহ্যিক মানে কি না যা আমাদের বাইরে দেহের বাইরের সিস্টেম দিয়ে কাজ করছে, মানে তার মানে কি আমাদের দেহের বাইরের অঙ্গসমূহের সঙ্গে যা যা জড়িত। আর অভ্যন্তরীণ মানে কি আমাদের দেহের ভেতরে থাকা জিনিসপত্র কিভাবে একটা অ্যান্টিবডিকে মারতে পারে, সেই সমস্ত জিনিসপত্র। এই বাহ্যিক বা এক্সটার্নাল ডিফেন্স সিস্টেম ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস এগেন, একটা ভৌত একটা রাসায়নিক। ভৌত মানে কারা? ফিজিক্যাল ব্যারিয়ার। আর রাসায়নিক মানে কি? কেমিক্যাল ব্যারিয়ার। দেখে নিই কোন কোন সিস্টেম আমাদের শরীরে অ্যান্টিজেনকে মারতে পারে। যেমন স্কিন, ত্বকের মধ্যে রয়েছে ঘর্মগ্রন্থি, ঘামের সঙ্গে বেরোয় বিভিন্ন সল্টস বা বিভিন্ন লবণ। এই লবণের কাজ কি? এই লবণের কাজ হচ্ছে তোমার বেসিক্যালি কি করবে না, এই লবণের কাজ হচ্ছে তোমার আমাদের ঘামের মাধ্যমে যে ঘামের সঙ্গেও কিন্তু কিছু অ্যান্টিবডি বেরোয়, আগের দিন বলেছিলাম সিক্রেটারি অ্যান্টিবডি, তারা কিন্তু দেহের উপরিতলে অবস্থিত অ্যান্টিজেন বা ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে পারে। এছাড়াও মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেনের কাজ কি? আমাদের শরীরের ভেতরে বিভিন্ন অঙ্গের বাইরে রয়েছে মিউকাস মেমব্রেন, যা কী করে? অঙ্গটাকে রক্ষা করে। তাই এই মিউকাস মেমব্রেনের কাজ হচ্ছে যে কোনো অ্যান্টিজেন যদি প্রবেশ করে তাকে মেরে ফেলা বা বাধা দেওয়া। আর রাসায়নিক ব্যারিয়ার কী হচ্ছে? স্যালাইভা মানে আমাদের থুতুর মধ্যে রয়েছে কি বেশ কিছু উৎসেচক, যা কী করে আমাদের রোগ জীবাণুকে মেরে ফেলে, বা মুখের মধ্যে আমাদের সবসময় একটা ভিজে ভাব থাকে, তার কারণ হচ্ছে মুখের মধ্যে রোগ জীবাণু মুক্ত করতে সাহায্য করে। সেই জন্য যখন কোনো জায়গায় কেটে যায়, সবাই বড়রা বলে বা ডাক্তাররা বলেন বা যেটা সেটা হচ্ছে কিছু যদি না থাকে অ্যাটলিস্ট নিজের স্যালাইভা বা থুতুটা দিয়ে দাও, তাহলে কী হবে? সেই জায়গাটা একটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে। টিয়ার মানে চোখের জল। চোখের জলে রয়েছে লাইসোজাইম উৎসেচক, যা কিন্তু একটা অ্যান্টিসেপটিক বা যার কিন্তু অ্যান্টিজেনকে মারার ক্ষমতা রয়েছে। এছাড়াও HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে রয়েছে, যা কিন্তু অ্যান্টিজেনকে মারতে পারে। এছাড়াও সিবাম, আমাদের মুখের মধ্যে সিবেসিয়াস গ্রন্থি রয়েছে, যাও কিন্তু অ্যান্টিজেনকে মারতে পারে। এবার অভ্যন্তরীণ সিস্টেমে কী কী? অভ্যন্তরীণ সিস্টেমটাকে আমরা টোটাল তিনটে ভাগে ভাগ করেছি। বায়োকেমিক্যাল মানে জৈব রাসায়নিক, সেলুলার মানে কোষীয়, অ্যান্ড আদার্স মানে অন্যান্য। সব সময় চার্ট করে পড়বে, তাহলে পড়াটা কিন্তু সহজে হয়ে যাবে। বই কিন্তু লাইন বাই লাইন পাতার পর পাতা লেখা, আমরা কিন্তু সেইভাবে পড়তে গেলে পড়াটা হবে না। যদি এই চার্টটা খাতায় করে নেওয়া দেখে, তাহলে কিন্তু পরীক্ষায় ইজিলি শর্ট কোয়েশ্চেন্সগুলো আনসার করতে পারবে। যেমন একটা বাহ্যিক বা ভৌত বেরিয়ারের উদাহরণ দাও, এরকম কোয়েশ্চেন থাকে, বা একটা রাসায়নিক বেরিয়ারের উদাহরণ দাও, এরকম কোয়েশ্চেন থাকে, এখান থেকে আনসার করতে পারবে। বায়োকেমিক্যাল মানে জৈব রাসায়নিক। কী কী জৈব রাসায়নিক সিস্টেম কাজ করে? ইন্টারফেরন আর কমপ্লিমেন্ট সিস্টেম, বাংলা তো তাই বলে, ইন্টারফেরন ও কমপ্লিমেন্ট সিস্টেম। কোয়েশ্চেন থাকে কিন্তু পরীক্ষায়। সেলুলার কোষীয় কী কী কাজ করছে? ম্যাক্রোফাজ আর নিউট্রোফিল। নিশ্চয়ই নাম শুনেছো, যদি ভুলে গিয়ে থাকো আগের ভিডিওটা দেখে নিও। ম্যাক্রোফাজ এবং নিউট্রোফিল আমাদের শরীরে এমন দুটো কোষ যা কিন্তু অ্যান্টিজেনকে ধ্বংস করতে সাহায্য করে। আর আদার্স এখানে কি বলবো? জ্বর ও প্রদাহ। কোনো রোগ হলে বা কোনো অ্যান্টিজেন ঢুকলেই সবার আগে জ্বর হয়। জ্বর হওয়ার কারণটা কি না আমি একটু আগের দিন বলেছিলাম, খুব ভালো করে যদি শুনে থাকো তাহলে মনে করতে পারবে যে জ্বর হয় কেন। তার কারণ হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে লড়াই শুরু হয়, ফলে দেহের তাপমাত্রা বাড়ে। এই জ্বর হওয়ার ফলে কিন্তু দুটো জিনিস হতে পারে। এই যে দেহের তাপমাত্রা বাড়লেও অত তাপে অ্যান্টিজেনগুলো মরে যেতে পারে। সেকেন্ডলি কী হতে পারে? জ্বর হলে আমাদের শরীর দুর্বল হয়ে যায়, ফলে আমরা রেস্ট নেব। আর আমরা যত রেস্ট নেব, ভালো ভালো খাবার খাবো, তত অ্যান্টিবডি তৈরি হবে, ফলে সেই অ্যান্টিজেন তত তাড়াতাড়ি মরে যাবে। তাই জ্বর হবে এটার জন্য কারণ। আর প্রদাহ মানে ইনফ্লেমেশন। যখন কোনো জায়গায় কেটে যায়, দেখবে জায়গাটা লাল হয়ে গিয়ে গরম হয়ে গিয়েছে এবং জ্বালা করছে, তার মানে সেই জায়গায় প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, মানে হচ্ছে অ্যান্টিজেন ঢুকেছে এবং তাকে মারার জন্য অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তাই সেটাকে বলা হয় ইনফ্লেমেশন বা প্রদাহ। তাহলে এই হচ্ছে অনাক্রম্যতা সিস্টেমের টোটাল পার্টস। চলে যাব নেক্সট পেজে, নির্দিষ্ট অনাক্রম্যতা সম্পর্কে বা অর্জিত অনাক্রম্যতা সম্পর্কে আলোচনা করব। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু সহজাত, মানে এগুলো নিয়ে আমরা জন্মাই, আমাদেরকে আলাদা করে
বাইরে থেকে পাওয়ারগুলো মানে নিতে হয় না অ্যান্টিজেনকে মারার জন্য, এগুলো আমাদের শরীরের ভেতরেই রয়েছে। এবার যেটা নিয়ে কথা বলবো, আমাদের জীবনে পরবর্তীকালে বিভিন্ন রকম খাদ্য, ভিটামিন বা ভ্যাকসিন বা তোমার এগুলো গ্রহণ করার ফলে যে অনাক্রম্যতা আমরা অর্জন করি, দ্যাট মিন্স স্পেসিফিক বা কি বলা হয় এটাকে বলা হয় ইনেট ইমিউনিটি, এটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি, মানে অর্জিত অনাক্রম্যতা, সেটা নিয়ে কথা বলবো। চলে এসেছি অর্জিত অনাক্রম্যতার চার্ট দেখাতে, মানে নির্দিষ্ট বা স্পেসিফিক ইমিউনিটি। অর্জিত অনাক্রম্যতার দুটো পার্ট, একটা সক্রিয় একটা নিষ্ক্রিয়, দ্যাট মিন্স অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভের আন্ডারে কী কী পার্টস রয়েছে? ন্যাচারাল মানে প্রাকৃতিক, আর আর্টিফিশিয়াল মানে ভ্যাকসিন তৈরি করা। ভ্যাকসিন কী সেটা বলে দেবো। এবার ন্যাচারাল যদি দেখি দুটো, ক্লাস 9 খুব ভালো করে শোনো, 12ও খুব ভালো করে শোনো, কারণ এই দুটো তোমাদের প্রচুর রয়েছে, এই দুটোর কাজ বড় কোশ্চেন আসে। নাম্বার 1 হিউম্যারাল ইমিউনিটি, নাম্বার 2 সেল মেডিয়েটেড ইমিউনিটি। যারা বাংলায় লিখছো তাদের জন্য রস নির্ভর অনাক্রম্যতা আর কোষ নির্ভর অনাক্রম্যতা। এখানে একটা ট্রিক শিখিয়ে দিই। রস নির্ভর অনাক্রম্যতা বা হিউম্যারাল ইমিউনিটির জন্য দায়ী বি লিম্ফোসাইট, আর কোষ নির্ভর অনাক্রম্যতার জন্য দায়ী কে? টি লিম্ফোসাইট। বি কেন নাম নেওয়া হয়েছে আগের দিন বলেছিলাম, আবার বলছি, বোন ম্যারো থেকে তৈরি হয় বা অস্থি মজ্জা থেকে তৈরি হয় তাই। আর টি কেন নাম দেওয়া হয়েছে? থাইমাস গ্রন্থি থেকে তৈরি হয় বলে তাই, বা থাইমাস গ্ল্যান্ড থেকে তৈরি হয় বলে টি। চলে যাই এদিকে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়র জন্য কি? এটাও তাই দুটো, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল, ঠিক আগেরটার মতোই ন্যাচারাল আর্টিফিশিয়াল। ন্যাচারাল কারা? অ্যান্টিবডি অফ মাদার্স মিল্ক। মাদার্স মিল্কে কোন অ্যান্টিবডি আছে দেখে কিন্তু আমাকে আনসার দিও, আগের দিন বলেছিলাম। কোলোস্ট্রাম মানে মায়ের শরীর থেকে নির্গত হওয়া প্রথম দুধ সন্তান জন্ম হওয়ার পর, সেই কোলোস্ট্রামের মধ্যে প্রচুর অ্যান্টিবডি রয়েছে, যেটা কিন্তু বাচ্চার শরীরকে অ্যান্টিজেনের হাত থেকে রক্ষা করছে। এছাড়াও প্লাসেন্টা মানে কি অমরার মধ্যেও কিন্তু অ্যান্টিবডি রয়েছে, যা কিন্তু বাচ্চার শরীরে প্রবেশেও অ্যান্টিজেনকে মারতে সাহায্য করছে। এছাড়া আর কি রয়েছে আর্টিফিশিয়ালের মধ্যে? এটিএস আর এভিএস, এইগুলোকে একটু মাথায় রাখতে হবে। এই হচ্ছে চারটা, এখানেই শেষ হয়ে গেল। পরীক্ষায় 2 নম্বরের একটা শর্ট কোয়েশ্চেন দেয় ক্লাস 9 এবং 12 দুজনেরই। ইন্টারফেরন কি? ইন্টারফেরন কি একটু বলে দিই, প্রচুর পাতার পর পাতা মুখস্থ করবে না, জাস্ট বুঝে নাও। ইন্টারফেরন হচ্ছে ভাইরাস যখন কোনো কোষকে অ্যাটাক করে, দ্যাট মিন্স ভাইরাস ইনফেক্টেড সেল, মানে ভাইরাস যখন কোনো ভালো কোষকে অ্যাটাক করছে, ভাইরাস ইনফেক্টেড সেল থেকে বা ভাইরাসের আক্রমণকারী কোষ থেকে একটা প্রোটিন জাতীয় পদার্থ বেরোয়। সেই প্রোটিন জাতীয় পদার্থটার কাজ কি? সেই প্রোটিন জাতীয় পদার্থটার কাজ হচ্ছে কি না, তোমার বেসিক্যালি অ্যান্টিজেনের সাথে কী করে না, তার ফলে কি হবে, এই যে অ্যান্টিজেনটা ঢুকেছে কোষের মধ্যে, ভালো কোষকে অ্যাটাক করলো, এই অ্যান্টিজেনটা ভালো কোষের মধ্যে ঢুকে রেপ্লিকেশন করবে না, মানে প্রতিলিপিকরণ করে অনেকগুলো তৈরি হবে না, একটাই থাকবে এবং মরে যাবে। এই যে কেমিক্যালসটা যেটা এই পদ্ধতি এই ভাইরাসের প্রতিলিপিকরণে বাধা দেয়, তাকে বলা হয় ইন্টারফেরন। ইন্টারফেরন তাহলে আরেকবার বলে দিই, ভাইরাস ইনফেক্টেড সেল, তার মানে কোনো কোষকে যদি কোনো অ্যান্টিজেন অ্যাটাক করে বা আক্রমণ করে, সেই কোষ থেকে একটা প্রোটিন জাতীয় পদার্থ বেরোয়, সেই প্রোটিন জাতীয় পদার্থটা ভালো কোষকে আর অ্যাটাক করতে বাধা দেয়, সেই যে প্রোটিন জাতীয় পদার্থটাকে বলা হয় ইন্টারফেরন। ইন্টারফেরন ক রকমের? 3 রকমের, 1 2 3। 1 কি বলবো আমরা এখানে? 1 বলছি 2 রকমের হয়, 1-এর আবার ভাগ আছে, এই 4টা খাতায় করে নেবে, তাহলে কিন্তু পরীক্ষার হলে এটা দিতে পারবে। 1-এর মধ্যে কী রয়েছে? আলফা আর বিটা। আলফা মানে কি? লিউকোসাইট, আর বিটা মানে কি? ফাইব্রোব্লাস্ট। বাংলা কিন্তু হয় না, তাই এটাই লিখতে হবে, লিউকোসাইট আর ফাইব্রোব্লাস্ট। টাইপ 2 কে? টাইপ 2 হচ্ছে টি লিম্ফোসাইট আর এনকে সেল মানে ন্যাচারাল কিলার সেল। আর টাইপ 3 কে? রিসার্চ অনগোয়িং, এখনও কিন্তু এটা সম্পর্কে আবিষ্কার হয়নি, তাই এটা নিয়ে কাজ চলছে। আর এই টোটালটা টাইপ 2-র আর একটা নাম রয়েছে, এটাকে বলা হয় গামা ইন্টারফেরন। তাহলে পরীক্ষায় যখন ইন্টারফেরন কাকে বলে দেবে, এই সংজ্ঞাটা বলবো, তার সঙ্গে এই চার্টটা দেবো, তাহলে কিন্তু আমরা নাম্বারটা অনেকটা পাবো, যেটা কিন্তু অন্যান্য স্টুডেন্টরা কেউ করবে না, বা পাতার পর হয়তো 5-6 লাইন সংজ্ঞা লিখে আসবে, নম্বর পাবে না। আমাদের কিন্তু এই চার্টটা করে দিতে হবে, বোথ ক্লাস 9 অ্যান্ড ক্লাস 12 অলসো, আর বাকিরা বোঝার জন্য কাজে লাগবে। তাহলে এই হলো ইনফরমেশন। এবার আমরা কথা বলবো একটা বড় কোয়েশ্চেন, ক্লাস 9 এবং 11-এ দুটো ক্লাসেই দেয়, সেটা হচ্ছে হিউম্যারাল ইমিউনিটি বা রস নির্ভর অনাক্রম্যতা। ছবিটা কিন্তু এঁকে ফেলতে হবে, কারণ বইতে নেই, তাই চেষ্টা করবে ছবিটাকে সুন্দর করে এঁকে ফেলার আমার এই ভিডিও দেখে। এছাড়াও আমি ভিডিওর শেষে এই ছবিটা ইনক্লুড করে দেবো, আশা করছি অসুবিধা হবে না। তো দেখে নাও রস নির্ভর অনাক্রম্যতা বা হিউম্যারাল ইমিউনিটি কী করে কাজ করে, এটা 4 নম্বরের কোয়েশ্চেন, খুব ভালো করে শোনো। এই রস নির্ভর অনাক্রম্যতা টোটাল 4টে ভাগে বিভক্ত। প্রথম, যারা বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুজনের জন্যই করা আছে, অ্যান্টিজেন চিহ্নিতকরণ, দ্যাট মিন্স অ্যান্টিজেন রিকগনিশন। সেকেন্ড পার্ট, অ্যান্টিজেন উপস্থাপন, দ্যাট মিন্স অ্যান্টিজেন প্রেজেন্টেশন। থার্ড পার্ট, ক্লোরাল সিলেকশন, যার বাংলা হয় না এটাই লিখতে হবে। পরের পার্ট, ডিফারেন্সিয়েশন, বাংলা হয় না এটাই লিখতে হবে। আর লাস্ট পার্ট, অ্যাটাক বা আক্রমণ, এবার অ্যাটাক করবে আর কি অ্যান্টিবডিগুলো। টোটাল তাহলে এই 5টা স্টেপস কীভাবে কাজ করছে 4 নম্বরের উত্তরের জন্য এই ছবিটা আঁকবে, আর আমার পড়াটা শুনে 1 পয়েন্ট ওয়াইজ লিখে নেবে সাইডে, তাহলে কী হবে, পরীক্ষায় উত্তরটা হয়ে যাবে, আলাদা করে মুখস্থ করার দরকার নেই। দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি, এটা হচ্ছে একটা কোষ, তার গায়ে রয়েছে এগুলো দেখতে পাচ্ছ গাছের ডালের মতো অংশ, এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে রিসেপ্টর বা গ্রাহক, আর চারপাশে ডট ডট দেখতে পাচ্ছ অ্যান্টিজেন। তাহলে কোষের মধ্যে অ্যান্টিজেন এসে বসলো রিসেপ্টরের গায়ে, বাইন্ড করলো।
সেকেন্ড স্টেজ, যেই মুহূর্তে অ্যান্টিজেনগুলো এসে বসলো রিসেপ্টরের গায়ে, সঙ্গে সঙ্গে তাহলে অ্যান্টিজেন চিহ্নিত করে ফেললো, অ্যান্টিজেন রিকগনিশন হয়ে গেল। এবার অ্যান্টিজেনকে উপস্থাপন করতে হবে, সঙ্গে সঙ্গে বি সেল কী করবে, মানে বি কোষ, মানে এবার এই বি কোষ কী করছে, বি কোষ শুধুমাত্র বি কোষ নেই, এখানে আর কে রয়েছে, এই মাঝখানটায় রয়েছে এইটা হচ্ছে হেল্পার টি সেল, এটা হচ্ছে বি কোষ, এটা হচ্ছে টি কোষ, এদের মাঝখানে রয়েছে এপিটোপ যেখানে বাইন্ড করছে, আর এখানে রয়েছে এগুলো কি ইন্টারলিউকিন, এইগুলো নিয়ে একটা যৌগ তৈরি করলো, কি কি বি সেল, টি সেল আর ইন্টারলিউকিন নিয়ে যৌগ তৈরি হলো। এবার কিন্তু এই অ্যান্টিজেনগুলোকে মারতে হবে। এবার কী হবে, ক্লোরাল সিলেকশন, মানে এবার ইমিউন সেল, মানে তোমার অ্যান্টিবডিগুলো আমাদের শরীরের ভেতরে যে কোষগুলো রয়েছে টি কোষ আর বি কোষ, ওরা আলাদা আলাদা ভাগ হয়ে গেল। ক্লোরাল সিলেকশন মানে তিনটে যদি কোষ থাকে তিনটে ভাগে ভাগ হয়ে যাবে, কী করবে না, তিনটে ভাগে ভাগ হয়ে গিয়ে 3 রকম কাজ করবে, মানে 3 রকমভাবে পাথে একসঙ্গে মারছে না, তাহলে কী হয়, অনেক সময় অ্যান্টিজেন বেঁচে যায়, ওরা কী করছে, ভাগ হয়ে গিয়ে দল দল করে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে গিয়ে অ্যান্টিজেনগুলোকে মারতে থাকছে। তার ফলে কী হয়, কোনো অ্যান্টিজেন আর বেঁচে থাকবে না। মানে ধরো একসঙ্গে 10 জনের সেনাবাহিনীর দল ছিল, দুজন করে আলাদা হয়ে গিয়ে সব দিক থেকে অ্যাটাক করলো সমস্ত রাস্তা দিয়ে, ফলে শত্রুপক্ষের আর পালানোর রাস্তা থাকবে না, তাই ভাগ হয়ে গেল, এটাকে বলা হয় ক্লোরাল সিলেকশন। এবার চলে এলো এও, এখান থেকে ও কী করলো, এই দুটো কোষকে অ্যান্টিজেনকে মারছে। এবার এগুলো কী তৈরি হচ্ছে, এখান থেকে দেখো এটা হচ্ছে কি না, এগুলো হচ্ছে তোমার লিউকোসাইট অথবা কি না তোমার টি সেল বা বি সেল। এখান থেকে যেগুলো তৈরি হচ্ছে এগুলোকে আমরা বলি প্লাজমা সেল বা প্লাজমা কোষ। এরা কী করবে, বেসিক্যালি অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করছে, ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি করে অ্যাটাক করবে ভাইরাসকে বা অ্যান্টিজেনকে। আর এও কী করছে, তৈরি করছে, আর এই কিন্তু এক্সট্রা একটা জিনিস তৈরি করছে, সেটা হচ্ছে মেমোরি বি সেল। মেমোরি বি সেলের কাজ কি, এ কী করলো, মেমোরিতে স্টোর করে রেখে দিল, পরবর্তীকালে যদি সেই অ্যান্টিজেনটি আবার অ্যাটাক করে সঙ্গে সঙ্গে এ অ্যাক্টিভ হয়ে গিয়ে সেই অ্যান্টিজেনটাকে মেরে দেবে। মানে কি, এতটা প্রসেস হওয়ার জন্য সময় লাগবে না, ও রেডি থাকবে যে যেই আমাকে অ্যাটাক করবে সঙ্গে সঙ্গে মেরে দেবো। এটার এক্সাম্পল কি, এটার এক্সাম্পল পক্স। দেখবে পক্স কারো যদি একবার হয়, দুবার হওয়ার চান্স খুব কম, তার কারণ পক্স ভাইরাস কি তাহলে আমাদের শরীরে প্রবেশ করছে না, করছে, বাট কি করছে না, মেমোরি কোষ নিজের মধ্যে পক্স ভাইরাসটাকে সঞ্চিত রাখছে অ্যান্টিবডি তৈরি করে। যে মুহূর্তে আর একবার দ্বিতীয়বার পক্স ভাইরাস প্রবেশ করছে, ও কী করবে, পক্সের ভাইরাসগুলোকে বা অ্যান্টিজেনগুলোকে মেরে ফেলবে। তাই এইভাবে রস নির্ভর অনাক্রম্যতা কাজ করে, কার সাহায্যে, বেসিক্যালি রস নির্ভর অনাক্রম্যতা দেখতে পাচ্ছি এখানে বি লিম্ফোসাইট দিয়ে কাজ করছে। তো এইভাবে টোটাল রস নির্ভর অনাক্রম্যতাটা কাজ করে। তোমাদের কাজ কী হবে, ছবিটা আঁকছো, স্টেপসগুলো লিখছো, বই থেকে পড়ছো, পড়ে শর্টে 1 2 3 4 করে পয়েন্টসটা 5 থেকে 6টা পয়েন্টসের মধ্যে লিখে নিচ্ছ, 4 নম্বরের উত্তর রেডি হয়ে যাবে। তাহলে এই হচ্ছে রস নির্ভর অনাক্রম্যতার ছবি। চলে আসি নেক্সট পার্টে, সেল মেডিয়েটেড ইমিউনিটি বা কোষ নির্ভর অনাক্রম্যতা। কোষ নির্ভর অনাক্রম্যতার জন্য দায়ী কে, টি কোষ, আর রস নির্ভরের জন্য কে বলেছিলাম, বি কোষ। কী করে হচ্ছে দেখো কোষ নির্ভর অনাক্রম্যতা, এটা হচ্ছে তার ছবিটা, বইতে নেই, এটা এঁকে নেবে আর বই থেকে পয়েন্টসগুলোকে নিয়ে নেবে, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম, অ্যান্টিজেন কী করছে, ভাইরাস আক্রান্ত কোষের উপরিতলে অবস্থিত অ্যান্টিজেন, তার মানে কি হচ্ছে, এই অ্যান্টিজেনগুলো এসে কোষের উপরিতলে বসে পড়লো, এটা হচ্ছে টি সেল বা টি কোষ। টি কোষ রয়েছে, তার উপরে অ্যান্টিজেনগুলোর এসে বাইন্ড করলো। নেক্সট, কতগুলো পার্টে ভাগ হচ্ছে দেখো, কতগুলো রুট, এখানে একটা রুট যাচ্ছে, মানে এই অ্যান্টিজেনটা বি কোষের উপরে বসতে পারে, এই যে বি সেল, আর এখানে টি সেলের উপরেও বসতে পারে, তাই টি সেল দুদিকে। যদি বি সেলের উপর বসে তাহলে ও কী করবে, প্লাজমা সেল তৈরি করবে বা প্লাজমা কোষ তৈরি করবে, আর তার সাথে সাথে কী করবে, ম্যাক্রোফাজ তৈরি করবে। ম্যাক্রোফাজ সম্পর্কে বলে দিয়েছে আগের দিকে। প্লাজমা সেলের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা, এই অ্যান্টিবডিগুলো এবার এই অ্যান্টিজেনটাকে মেরে দেবে ডাইরেক্ট, এটা সেল মেডিয়েটেড মানে কোষ নির্ভর। আর যদি টি সেল থেকে যায় তাহলে টি সেল কী করবে, টি সেল সাইটোটক্সিক টি সেল তৈরি করবে, মানে সাইটোটক্সিক টি কোষ। এই সাইটোটক্সিক টি কোষ কী করবে, ম্যাক্রোফাজকে অ্যাক্টিভ করবে, মানে এ নিজে ম্যাক্রোফাজ তৈরি করতে পারে না, এই ম্যাক্রোফাজকে সক্রিয় করতে পারে। এই ম্যাক্রোফাজকে অ্যাক্টিভ করে আলটিমেটলি কী তৈরি করবে, আলটিমেটলি অ্যান্টিজেনকে মেরে দেবে। ম্যাক্রোফাজের কাজ কি, অ্যান্টিজেনকে গিলে ফেলা। আর ও আরেক দিকেও কাজ করতে পারে, সেটা হচ্ছে টার্গেট সেল ডিস্ট্রাকশন, মানে কি, ও অ্যান্টিজেন আক্রান্ত কোষকে ডাইরেক্টলি ডিস্ট্রাক্ট করে দিতে পারে টার্গেট করে, অথবা ও কী করতে পারে, ম্যাক্রোফাজকে অ্যাক্টিভ করে দিতে পারে, সেই ম্যাক্রোফাজ গিলে নেবে। তার মানে টি সেল দুভাবে কাজ করছে, একটা হচ্ছে ম্যাক্রোফাজকে অ্যাক্টিভ বা সক্রিয় করছে, ম্যাক্রোফাজ আলটিমেটলি গিলে নেবে, অথবা ও কী করছে, ও টার্গেট সেলকে ডাইরেক্টলি বিষ মানে টক্সিক নির্ধারণ করে বার করে মেরে ফেলছে, এইভাবে কাজ করে। আর বি সেল কীভাবে কাজ করছে, বি সেল প্লাজমা সেল তৈরি করছে যারা অ্যান্টিবডি তৈরি করতে পারে, এবার এই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনকে মারবে। তাহলে এই হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি স্টেপস। তাই এইভাবে আমি যেভাবে বললাম পয়েন্ট ওয়াইজ লিখে নিতে হবে। আচ্ছা, টি কোষ কতগুলো ভাগ আছে একটু বলে দিই। টি কোষকে আমরা বইতে দেখতে পাবে, টোটাল টি কোষের 5টা ভাগ। কী কী, হেল্পার টি সেল, এই হেল্পার টি সেলের কাজ কি, সহায়ক টি সেল বা কোষ। এই হেল্পার টি সেল কী করে, অন্য কোষকে সাহায্য করে অ্যান্টিবডি তৈরি করতে, যাতে সেই অ্যান্টিবডিটা তোমার অ্যান্টিজেনটাকে মারতে পারে। সাপ্রেসার টি সেল, সাপ্রেসার টি সেল কী করে মারে, এরা অ্যান্টিজেনকে ডাইরেক্টলি সাপ্রেস করে বাধা দিয়ে মেরে ফেলবে। সাইটোটক্সিক টি সেল কীভাবে অ্যান্টিজেনকে মারবে, সাইটোটক্সিক টি সেল টার্ম শুনে বুঝতে পারছো, টক্সিক বা বিষ বার নিঃসরণ করবে বা টক্সিন সিক্রেশন করবে, করে অ্যান্টিজেনকে মেরে দেবে। তারপর একটা হাইপার সেন্সিটিভিটি টি সেল, এর কাজ কি, এর কাজ হচ্ছে
তোমার অ্যান্টিজেনের সেন্সিটিভিটি বাড়িয়ে দেবে, ফলে অ্যান্টিজেন সহজেই রোগগ্রস্ত বা আক্রান্ত হয়ে মরে যাবে। আর লাস্ট মেমোরি টি সেল। মেমোরি টি সেলের কাজ কি, কোনো রোগের জীবাণুর বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলোকে শরীরে স্টোর করে রেখে দেবে। পরবর্তীকালে যদি সেই জীবাণুটা বা অ্যান্টিজেনটা আবার অ্যাটাক করে, সেই রোগটা আমাদের হবে না, কারণ ওর অ্যান্টিবডি অলরেডি তৈরি আছে। অলরেডি তৈরি হওয়ার ফলে নিমিষের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়ে সেই ভাইরাসটাকে মেরে ফেলবে, ফলে আমাদের আর সেই রোগটা হবে না, যেমন পক্সের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই কনসেপ্টটা নিয়েই কিন্তু ভ্যাকসিন তৈরি হয়েছে। ভ্যাকসিনের কনসেপ্টটা আমি বলছি তোমাদের এবার। ভ্যাকসিন নিয়ে একটা মিসকনসেপশন আমাদের মধ্যে রয়েছে, কি ভ্যাকসিন মানে আমরা ভাবি একটা জিনিস মনে রাখবে, ভাইরাসকে মারার জন্য ভ্যাকসিন লাগে, ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবায়োটিক লাগে। ভি ফর ভ্যাকসিন আর অ্যান্টিবায়োটিকের বি ফর ব্যাকটেরিয়া। এবার ভ্যাকসিনের জন্য আমাদের মধ্যে যে মিসকনসেপশনটা রয়েছে সেটা হচ্ছে, ভ্যাকসিন মানে আমরা ধরে নিই যে কোনো ওষুধ, হয়তো যেটা ধরো তোমাকে হেপাটাইটিস বির ভ্যাকসিন দেওয়া হলো, বা তোমাকে ধরো পোলিও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তার মানে আমরা ভেবে নিই কি, যে এই ভ্যাকসিনটা হয়তো আমাদের শরীরে ওষুধ দিলাম, আমার শরীরে হয়তো পোলিও ভাইরাসগুলোকে মেরে ফেলছে, মানে অ্যান্টিজেনকে মেরে ফেলছে। বাট না, ভুল। আজকের পর থেকে এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করে নেবে, কারণ আমি পড়াতে গিয়ে দেখেছি 12 স্টুডেন্টদের এই কনসেপ্টটা ক্লিয়ার নেই। 9 স্টুডেন্টরা তো প্রথমবার শিখছে, তাদের কাছে তো জটিল লাগবেই, তাদের নাও থাকতে পারে, বাট আশা করছি ভিডিওটা দেখার পর থাকবে। ভ্যাকসিন মানে হচ্ছে তোমার শরীরে যে রোগের ভ্যাকসিন দিচ্ছে সেই রোগের ভাইরাসকেই নিষ্ক্রিয়ভাবে বা ইনঅ্যাক্টিভ করে বা মেরে বা সক্রিয় করে পাওয়ার কমিয়ে তোমার শরীরে ঢুকিয়ে দেওয়া। তার ফলে কী হবে, তার ফলে যেই মুহূর্তে আমি অ্যান্টিজেনটাকে ঢোকাবো তোমার শরীরে বা ভাইরাসটাকে ঢোকাবো, সঙ্গে সঙ্গে তোমার শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হবে, এবং অ্যান্টিবডিগুলো স্টোর থাকবে। মেমরি কোষের কথা বললাম, মেমরিতে স্টোর থাকবে, মানে মেমরি সেল মানে স্টোর থাকছে আলাদা করে। তার ফলে বডি মেমোরাইজ করে রেখে দিচ্ছে, এবং তার ফলে পরবর্তীকালে যখন কোনো হেপাটাইটিস বি ভাইরাস বা জন্ডিসের ভাইরাস বা ধরো পোলিওর ভাইরাস তোমাকে অ্যাটাক করতে যাবে, সঙ্গে সঙ্গে ও কী করবে না, সঙ্গে সঙ্গে তোমার বেসিক্যালি যেটা করবে সেটা হচ্ছে তোমার ও সঙ্গে সঙ্গে অ্যান্টিবডিগুলোকে তৈরি করা আছে, সেই অ্যান্টিবডিগুলোকে ছেড়ে দেবে, ফলে সঙ্গে সঙ্গে ভাইরাসগুলো বা ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। তার কারণ হচ্ছে এই রকমভাবে কাজ করে। তাহলে ভ্যাকসিন মানে যেই রোগের ভ্যাকসিন আমরা দিচ্ছি শরীরে, সেই রোগেরই নিষ্ক্রিয় বা হচ্ছে তোমার কি না সক্রিয় কিন্তু পাওয়ার কমানো বা মৃত ভাইরাসকে ঢুকিয়ে দেওয়া। সেই জন্য দেখবে ভ্যাকসিন নেওয়ার সময় বাচ্চাদের বা বড়দের ক্ষেত্রেও হয়, যেদিন ভ্যাকসিন ইঞ্জেকশন দেয় সেদিন বিকেলবেলা বা তার বাড়ি এসে জ্বর চলে আসে। তার কারণটা কি, জ্বর আসার কারণটা হচ্ছে, অনেকে ভাবে ইঞ্জেকশন দিয়েছে ব্যথা করছে বলে জ্বর এসে, বাট না, জ্বর আসার কারণটা হচ্ছে তোমাদের যে কারণ আমার শরীরে ভাইরাস ঢোকানো হয়েছে, অ্যান্টিজেন দেওয়া হয়েছে, তার রেসপেক্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এবং অ্যান্টিবডি সেই ভাইরাসগুলোকে মারতে যাচ্ছে, ফলে বডি টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ফলে আমাদেরকে সেই দিনটা রেস্ট করতে হয়। তার ফলে কি হয়, আমি রেস্ট করছি তত আমার আরও অ্যান্টিবডি প্রোডাকশন বাড়ছে, এবং আমি সেই ভাইরাসগুলোকে মারতে পারছি বা সুরক্ষিত করে রেখে দিতে পারছি অ্যান্টিবডিগুলোকে, যে পরবর্তীকালে যখন 3 বছর 4 বছর 5 বছর যখনই কোনো সেই রোগের তোমার অ্যান্টিজেন বা ভাইরাস প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে মেরে দেবো, কারণ অ্যান্টিবডিগুলো স্টোর থাকছে কোথায়, সেই মেমরি কোষের মধ্যে বা মেমরি সেলের মধ্যে। তাহলে সেলেরও কিন্তু মেমরি রয়েছে, আমাদেরও যেমন মেমরি রয়েছে, সেলেরও মেমরি রয়েছে। এবার বলবো ভ্যাকসিন কয় প্রকারের হয়। ভ্যাকসিন কয় প্রকারের হয় একটা ছবি আমি সুন্দর দিয়ে দিয়েছি, পরীক্ষায় যদি আঁকতে পারো খুব ভালো হয়, ভিডিও শেষে দেখতে পাবে। ভ্যাকসিন বেসিক্যালি 5 রকমের হয়, আমি একটু বলি। নাম্বার 1, লাইফ অ্যাটেনিউটেড ভ্যাকসিন, মানে জীবিত সংক্রমণ ক্ষমতাহীন ভ্যাকসিন। তার মানে জীবিত, ভাইরাসটা জীবিত বাট সংক্রমণ করতে পারবে না সেটা। এর উত্তর কি বলতে পারো, এক্সাম্পল বা উদাহরণ পরীক্ষায় জানতে চায়, খুব ভালো করে জেনে নাও। ভাইরাস যদি ব্যাকটেরিয়া যদি বলো তাহলে বলতে পারো BCG, তার মানে কি বি ফর ব্যাসিলাস, সি ফর ক্যালমিটেড, জি ফর গিউরিন। আর কি রয়েছে, আর প্লেগের জন্য বলতে পারো ব্যাকটেরিয়া ভ্যাকসিন যেটা রয়েছে সেটা। আর কি বলতে পারি, ভাইরাসের জন্য কি বলতে পারি, ভাইরাসের জন্য আমরা বলতে পারি বেসিক্যালি আমরা যেগুলো বলবো সেটা হচ্ছে রুবেলা, মামস, এগুলোর ভ্যাকসিনের কথা বলা যেতে পারে, ইনফ্লুয়েঞ্জা, এই সমস্ত ভ্যাকসিন। এরপর বলবো মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন, দ্যাট মিনস ডেড বা ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন। মানে এই ভাইরাসগুলোকে মৃত করে মেরে অথবা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় করে শরীরে প্রবেশ করানো হয়। উদাহরণ বলতে পারো টাইফয়েড, কলেরা, জ্বর, এই সমস্ত বা প্লেগ, এই সমস্ত কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তৈরি হওয়া ভ্যাকসিন। অথবা বলতে পারো র্যাবিস, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস বির ভ্যাকসিন। সেকেন্ড বলবো টক্সয়েড, মানে যে সমস্ত ভাইরাসগুলো প্রবেশ করার ফলে বিষ সৃষ্টি করবে, মানে রিলিজ করবে, এবং যার ফলে শরীরে ক্ষতি হবে না কিন্তু আলটিমেটলি অ্যান্টিজেনগুলোকে মেরে ফেলা যাবে, মানে টক্সয়েড প্রবেশ করছে এখানে। টক্সয়েড হিসেবে বলতে পারো ডিপথেরিয়া আর টিটেনাসের যে ভ্যাকসিন আছে সেটা, এগুলো কিন্তু ব্যাকটেরিয়া। এরপর বলবো কম্বিনেশন ভ্যাকসিন। কম্বিনেশন ভ্যাকসিন মানে একটার সাথে একটাকে কম্বাইন করে আমার শরীরে প্রবেশ করানো হয়। এটার এক্সাম্পল খুব ইন্টারেস্টিং, DPT, তার মানে কি হচ্ছে ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস। এইগুলো একটা ভ্যাকসিন দিলে 3টে রোগের বিরুদ্ধেই আমি লড়াই করতে পারছি, সেই জন্য কম্বাইন্ড বা একসঙ্গে সম্মিলিত ভ্যাকসিন বলা হয়। এছাড়াও আমি বলতে পারি DPTটাই মেন মনে রাখবে।
আর লাস্ট বলবো তোমার কম্পোনেন্টস বা উপাদানসমূহ, ডিপিটিতে আরেকটা জিনিস বলে দিই, কম্বিনেশন ভ্যাকসিনের দুটো উদাহরণ হয়, একটা হচ্ছে ডিপিটি ডিপথেরিয়া পারটোসিস টিটেনাস, একটা MMR মানে মাম্পস মিজলস রুবেলা, মাথায় রেখো। আর লাস্ট বলবো উপাদানসমূহ বা কম্পোনেন্ট ভ্যাকসিন, উদাহরণস্বরূপ বলা যেতে পারে হেপাটাইটিস বির ভ্যাকসিন। তাহলে এই হচ্ছে ভ্যাকসিন সম্পর্কে আইডিয়া। আশা করি ভ্যাকসিন নিয়ে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে তাহলে আজকের আমাদের অনাক্রম্যতা তন্ত্র থেকে পড়ার জিনিস। আর একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে রস নির্ভর আর কোষ নির্ভর অনাক্রম্যতার পার্থক্য, দ্যাট মিনস সেল মেডিয়েটেড আর তোমার হচ্ছে হিউম্যারাল ইমিউনিটির মধ্যে ডিফারেন্স লিখতে দেয়। এইটা যদি এই পয়েন্টসটা পরীক্ষায় দেয়, তাহলে আমরা প্রথমে যেটা লিখছি সেটা বেসিক্যালি হিউম্যারাল ইমিউনিটি বা রস নির্ভর অনাক্রম্যতার সঙ্গে কিন্তু জড়িত হচ্ছে বি লিম্ফোসাইট, নাম্বার 1 পয়েন্টস। আর ওদিকে কোষ নির্ভর বা সেল মেডিয়েটের সঙ্গে জড়িত টি লিম্ফোসাইট, নাম্বার 1 পয়েন্টস হয়ে গেল। নাম্বার 2 পয়েন্টস যেটা আমি খুব সহজ করে বলে দিতে পারি, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি নাম্বার 2 পয়েন্টস কী বলবো, রস নির্ভর অনাক্রম্যতা কী করে, অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে বেসিক্যালি তোমার কী করছে, অ্যান্টিজেনকে মেরে ফেলছে। বাট কোষ নির্ভর অনাক্রম্যতা কী করছে, না, যে কোষে অ্যান্টিজেন অ্যাটাক করেছে বা আক্রমণ করেছে, অ্যান্টিজেন আক্রান্ত কোষ বা অ্যান্টিজেন ইনফেক্টেড সেল থেকে ইন্টারফেরন বা ইন্টারলিউকিন রিলিজ করছে, ক্ষরণ করছে। তার ফলে নতুন যে কোষে গিয়ে অ্যাটাক করলো ভাইরাসটা, সেই কোষে নিজেদেরকে ছড়িয়ে ফেলতে পারলো না, তার ফলে আক্রমণটা প্রতিহত হচ্ছে। এটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টে কী বলবো, থার্ড পয়েন্টের জন্য দেখো আর একটা সহজ করে বলে দিই। থার্ড পয়েন্ট হিসেবে বলবো, রস নির্ভর অনাক্রম্যতার জন্য দায়ী অ্যান্টিবডিগুলো আমাদের শরীরে অলওয়েজ বা সর্বদা উপস্থিত। বাট কোষ নির্ভর অনাক্রম্যতার জন্য দায়ী যে অ্যান্টিজেনগুলোর বা অ্যান্টিবডি যেগুলো রয়েছে কোষ নির্ভর অনাক্রম্যতার মাধ্যমে অ্যান্টিজেনকে মারবে, তারা কিন্তু শরীরে অ্যান্টিজেন ঢুকলে তবেই অ্যাক্টিভ হয়, নইলে কিন্তু হয় না। লাস্ট বাট নট দ্য লিস্ট, রস নির্ভর অনাক্রম্যতা কার মাধ্যমে সম্পন্ন হয়? রস নির্ভর অনাক্রম্যতা বেসিক্যালি আমাদের বডি ফ্লুইডস বা দেহ তরল দিয়ে সংঘটিত হয়, রক্ত, রস বা তোমার কি প্লাজমা, লিম্ফ বা লসিকা বা টিস্যু ফ্লুইড বা কলরাসের মাধ্যমে সম্পাদিত হয়। আর কোষ নির্ভর অনাক্রম্যতার লাস্ট পয়েন্ট কী বলবো, কোষ নির্ভর অনাক্রম্যতা কিন্তু বেসিক্যালি কোষের মাধ্যমে সম্পাদিত হয়, দ্যাট মিনস হচ্ছে কি না, তোমার একটু আগেই বলেছিলাম টি লিম্ফোসাইট বা টি কোষের মাধ্যমে, বিভিন্ন প্রকার টি কোষের মাধ্যমে সম্পাদিত হয়, যেমন টি সাইটোটক্সিক কোষ, ওই লিস্টটা দেখিয়ে দিয়েছি খাতায়, টি সাইটোটক্সিক কোষ, টি হচ্ছে তোমার হেল্পার কোষ, এই সমস্ত 4 রকমের যে টি কোষ রয়েছে তার মাধ্যমে সংক্রমিত হয় বা তার মাধ্যমে সম্পাদিত হয়। তাহলে এই হচ্ছে রস নির্ভর অনাক্রম্যতার পার্থক্য। এছাড়াও আর একটা যেটা আছে, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইটের পার্থক্য লিখতে দেয়, এটাও তৈরি করে নেবে, যদি না পারো আমাকে জানিও। তাহলে এখান থেকে আমরা আগের দিনে যে ভিডিওটা তৈরি করেছিলাম সেখান থেকে অ্যান্টিবডি স্ট্রাকচারটা বড় কোয়েশ্চেনের জন্য পড়ছি, বোথ ক্লাস 9 and 12 বলছি। এছাড়াও বেশ কিছু শর্ট কোয়েশ্চেন পড়ছি। আজকে বড় কোয়েশ্চেনের জন্য বললাম কি, রস নির্ভর ও কোষ নির্ভর অনাক্রম্যতার যে স্টেপসগুলো ছবিটা দেখালাম সেটা, এছাড়াও তোমার হচ্ছে কি, এছাড়া হচ্ছে পার্থক্য। 2 নম্বর বা 3 নম্বর বা 1 নম্বরের কোয়েশ্চেনের জন্য ভ্যাকসিনগুলোর এক্সাম্পলস মাথায় রাখতে হবে, ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, সেগুলো পড়বো। এছাড়াও আগের ভিডিওতে প্রচুর শর্ট কোয়েশ্চেন নিয়ে বলেছি, সেগুলো পড়বো। তাই এই হচ্ছে টোটাল পড়া তোমাদের। আর শর্ট কোয়েশ্চেনের জন্য যে চার্টগুলো দেখালাম খাতায় আমি করে ফ্লো চার্ট, সেই চার্টগুলো খুব ভালো করে পড়তে হবে শর্ট কোয়েশ্চেনের জন্য। নতুন চ্যাপ্টার, নতুন কনসেপ্টটা বুঝে নাও, বুঝে নিয়ে পড়ো, দেখবে ইজি হয়ে গিয়েছে। এবং বিজ্ঞানসম্মতভাবে যতটা সম্ভব চার্ট করে পড়ো, তাহলে জিনিসটা তাড়াতাড়ি এবং সহজে হয়ে যাবে। এবার কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই চ্যাপ্টার থেকে। এক্সট্রা ইনফরমেশন হিসেবে যেটার কথা বলবো সেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। খুব মারাত্মক একটা ডিজিজ। যখন আমাদের শরীরে অনাক্রম্যতা তন্ত্রটা বাইরে, যখন অনাক্রম্যতা তন্ত্র মানে কি, আমাদের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেন প্রবেশ করলে তো তাকে মারছে, বাট দেখা যায় কোনো ক্ষেত্রে আমাদের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলো দেহের কোনো ভালো কোষকেও মেরে ফেলছে না চিনতে পেরে বা চিনতে ভুল করে। সেটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। মানে তোমার শরীরেই ভেতরে থাকা জিনিসপত্র হঠাৎ করে অ্যান্টিজেনের মতো আকার আচরণ ধারণ করছে এবং অ্যান্টিবডি সেগুলোকে না শরীরের জিনিস, ভালো জিনিস ভেবে তোমাকে কী করছে, তাকে মেরে ফেলছে। খুব সহজভাবে বলছি, ধরো কোনো রকম আমরা বন্ধুদেরকে ভুল বুঝে তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেললাম, ঠিক সেরকমই। ফলে তাদের হয়তো কারোর কথায় শুনে তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। অটোইমিউন ডিজিজটাও কিন্তু ঠিক তাই। কি হয় না, আমাদের শরীরের সুস্থ কোষগুলোকে আমাদের শরীরে অ্যান্টিবডি মেরে ফেলে ভুল বুঝে বা না চিনতে পেরে, সেটাই অটোইমিউন ডিজিজ। এক্সাম্পল কি বলতে পারো, হান্টিংটন ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিসের কিছু ডিজিজ হয়েছে সেটা, এছাড়াও হ্যাশিমোটো ডিজিজ, এগুলো হচ্ছে তোমার অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে বলা যেতে পারে। এছাড়াও আরও একটা ডিজিজ রয়েছে, যেমন হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস। তাহলে কী বললাম, হান্টিংটন ডিজিজ, মায়াস্থেনিয়া গ্রেভিস, হ্যাশিমোটো ডিজিজ, এছাড়াও রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো কিছু ডিজিজ, এগুলো হচ্ছে অটোইমিউন ডিজিজ।
আর একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে মলিকিউলার মিমিক্রি। মলিকিউলার মিমিক্রি একটা অদ্ভুত জিনিস, যেটা হয়তো কেউ জানো না। আমি বলার পর ডিটেলসে কিন্তু স্টাডি করতে ভুলো না, গুগল থেকে বা বিভিন্ন বই থেকে। মলিকিউলার মিমিক্রি মানে যখন হয় কোনো অ্যান্টিজেন শরীরে প্রবেশ করে চুপ করে ঘাপটি মেরে বসে থাকে, শরীরে তখনই রোগভোগের আক্রমণ তোমার ঘটায় না, এবং কি করে নিজেদের শরীরে প্রবেশ করে নিজেদের গায়ের বাইরে একটা অদ্ভুত লেয়ার তৈরি করতে থাকে। সেই লেয়ারগুলো তৈরি হওয়ার ফলে আমাদের শরীরে অ্যান্টিবডি সেগুলোকে চিনতে পারে না, ভাবে হয়তো নিজেদের শরীরেরই বস্তু। ফলে এরকমভাবে চুপটি করে বসে থাকে, নিজেদের গায়ে একটা লেয়ার তৈরি করে। এটাকে বলা হয় মিমিক্রি, মানে নকল করা, শরীরেরই কোনো অণুর নকল করে বসে থাকে, এবং সেটা বুঝতে পারে না, অ্যান্টিবডি সেগুলোকে মারতে পারে না। বহু বছর পর হঠাৎ করে সেই গায়ের আবরণটা ছেড়ে বেরিয়ে এসে নিজেদের রূপ দেখাতে শুরু করে। মানে ধরো কোনো শত্রুপক্ষ বা কোনো শত্রু বন্ধুর রূপ ধারণ করে বসে রইল, সুযোগ পেলে তোমাদেরকে তার আসল রূপটা দেখিয়ে তোমাদের ক্ষতি করে দিয়ে গেল। ঠিক সেরকমভাবেই কিন্তু শরীরের কিছুদিন পরে বা কিছু বছর পরে গায়ের সেই আবরণটাকে নষ্ট করে ও তার ভয়ঙ্কর রূপটা দেখাতে শুরু করলো। তখন আর কোনো অ্যান্টিবডি তৈরি হওয়ার মতো অবস্থায় থাকে না, কারণ ও এতটাই শক্তিশালী হয়ে ওঠে। যেমন ট্রাইপ্যানোজোমা বলে একটা রোগ হয়, ট্রাইপ্যানোজোমা আক্রমণের ফলে ঘোড়াদের ক্ষেত্রে দেখা যায়, বা বিভিন্ন মানুষের ক্ষেত্রেও রয়েছে। এই ট্রাইপ্যানোজোমা ইভ্যান্সি বা এই সমস্ত বলে একটা অণুজীব রয়েছে। এই ট্রাইপ্যানোজোমার আক্রমণটা কিন্তু সেটাই, ট্রাইপ্যানোজোমা যদি আমাদের আক্রমণ করে, আমাদের শরীর কিন্তু তখনই বুঝতে পারবে না, বহু বছর পর বুঝতে পারবে। তার ফলে তখন আর অ্যান্টিবডি তৈরি করার মতো শক্তি থাকবে না। তো যেটা সাউথ আফ্রিকান কান্ট্রিগুলোতে এই রোগটা দেখা দিতে পারে। তাহলে এই হচ্ছে দুটো এক্সট্রা ইনফরমেশন। চলে যাব অদ্ভুত প্রাণীর অদ্ভুত বিহেভিয়ারে, আর চলে যাব কি কুইজে। তো কুইজের প্রশ্নগুলো আগে দেখে নিই, তারপরে লাস্টে বলছি অদ্ভুত প্রাণীর অদ্ভুত বিহেভিয়ার নিয়ে। আজকে কুইজের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দেখো, ভারতের প্রথম জিন প্রযুক্তিগত উদ্ভিদ কোনটি? দ্যাট মিনস বায়োটেকনোলজিক্যাল প্রসেস অ্যাপ্লাই করে তৈরি হওয়া ফার্স্ট প্ল্যান্ট কোনটি? সেকেন্ড, লাইকেন কোন দূষণ হলে লাইকেনের হচ্ছে পরিমাণ কমে যায়, বা লাইকেন কোন দূষণের ইন্ডিকেটর, বা কোন পলিউশন ইন্ডিকেটর, বা কোন দূষণের সূচক? নেক্সট কোয়েশ্চেন, সর্বাপেক্ষা অধিক প্রোটিনযুক্ত শৈবাল কোনটি? ইন উইচ অফ দ্য অ্যালগি দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ প্রোটিন ইজ প্রেজেন্ট? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পাখি যে আওয়াজটা করে, সেই আওয়াজটা তৈরি হওয়ার জন্য একটা অঙ্গ রয়েছে, সেই অঙ্গটা বা অর্গানটার নাম কি পাখির আওয়াজটার জন্য? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের বলবে, সেটা হচ্ছে বাগান শামুক বা গার্ডেন স্নেল কাকে বলা হয়? বাগান শামুক বা গার্ডেন স্নেল কাকে বলা হয়? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের জন্য, সেটা হচ্ছে বলবে আমাকে, কোন উৎসেচক শিশুদের দেহে প্রোটিন পরিপাক করতে সাহায্য করে? দ্যাট মিনস ইন উইচ এনজাইম অর হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এনজাইম উইচ হেল্পস টু ডাইজেস্ট দ্য প্রোটিন ইন চিলড্রেন্স? নেক্সট কোয়েশ্চেন, মাংস, ডিম, মাখন ইত্যাদি বেশি পরিমাণে গ্রহণ করলে রক্তে কোন জিনিসের পরিমাণ বাড়ে? দ্যাট মিনস ইফ ইউ টেক এক্সেস অ্যামাউন্ট অফ বাটার অর এক্সেস অ্যামাউন্ট অফ এগস, দেন which of the element or in which of the element or what is the name of the element which is increased in your blood? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দেহের কোন অংশে ঘর্মগ্রন্থি থাকে না? দ্যাট মিনস ইন উইচ পার্ট অফ আওয়ার বডি দের ইজ নো সোয়েট গ্ল্যান্ড? আমাদের শরীরে কোন অংশে ঘর্মগ্রন্থি নেই? বলো তো আমাদের শরীরে কোন কোন অংশ ঘামে না? সেটা যদি ভাবো তাহলে মনে করতে পারবে। আর নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইভিএফ? আইভিএফ কি? লাস্ট কোয়েশ্চেন, একটা বাস্তুতন্ত্রের কোন প্রজাতি বিনষ্ট হলে বাস্তুতন্ত্রটা সমস্তটা ভেঙে পড়বে? দ্যাট মিনস which of the species if destroy or if this species is going to extinct, then the whole ecosystem will fall down or the whole ecosystem will destroy. Can you tell me the name of the species? বা সেই স্পিসিসটাকে বা সেই প্রজাতিটাকে কী বলা হয়? তাহলে এই 10টা কোয়েশ্চেনের উত্তর কিন্তু তোমরা আমাকে দেবে। চলে যাব গল্পটায়। তো চলে এসেছি লাস্ট বাট নট দ্য লিস্ট মোস্ট ইন্টারেস্টিং সেকশন, একটা অদ্ভুত প্রাণীর একটা অদ্ভুত গল্প। আজ আমরা অদ্ভুত প্রাণীর অদ্ভুত গল্প সেকশনে অদ্ভুত প্রাণীর কথা বলতে গিয়ে মানুষই সবচেয়ে অদ্ভুত প্রাণীর একটা কথা বলবো, কারণ মানুষই পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী। পৃথিবীর বিভিন্ন প্রদেশে, বিভিন্ন মহাদেশে বা বিভিন্ন জায়গায় তাদের ব্যবহার বিভিন্ন, তাদের জীবনধারণ বিভিন্ন। আজ আমরা একটা অদ্ভুত মানব গোষ্ঠীর কথা বলবো, যারা হচ্ছে তোরজা গোত্র। এই তোরজা গোত্র বা তোরজা গোত্রের মানুষেরা বসবাস করে কোথায়? ইন্দোনেশিয়ার সুলেসলি দ্বীপে, সুলেসলি আইল্যান্ডে এরা বসবাস করে এই তোরজা গোত্রের মানুষেরা। এদের মধ্যে একটা অদ্ভুত রীতি রয়েছে। এরা কি করে, মৃতদেহ যখন কেউ মারা যায়, তারা ভাবে যে তারা মারা যায়নি, তারা হয়তো রোগে আক্রান্ত হয়েছে। তাই এরা কি করে, মৃতদেহগুলোকে কিন্তু মারা যাওয়ার পরে নিজেদের বাড়ির মধ্যেই সংরক্ষণ করে। সেই সংরক্ষণ করার খরচও কিন্তু প্রচুর, যাতে মৃতদেহতে পচন না ধরে। তাদেরকে প্রতিদিন নতুন জামা কাপড় পরানো, প্রতিদিন পরিষ্কার করা, প্রতিদিন স্যানিটাইজ করা,
বা যাতে পচে না যায় মৃতদেহ সেই ব্যবস্থা করা, তাদেরকে প্রতিদিন খেতে দেওয়া, এমনকি রাত্রিবেলা মৃতদেহর পাশে আলো জ্বালিয়ে রাখা বা মৃতদেহ পাহারা দিয়ে বসেও থাকা। এরা সেইভাবে জীবিত ব্যক্তির মতোই কিন্তু মৃতদেহগুলোকে সংরক্ষণ করে। যারা খুব গরিব তারা সেই মৃতদেহগুলোকে কিছু দিন সংরক্ষণ করে, যারা মধ্যবিত্ত কিছু মাস, যারা ধনী তারা কিছু বছর সংগ্রহ করে। এইভাবে তারা মৃতদেহগুলোকে কিন্তু রেখে দেয় তাদের কাছে। তাদের বিশ্বাস তারা মারা যায়নি, তারা রোগে আক্রান্ত হয়েছে, তাই তাদেরকে সেবা করতে হবে। এইরকমভাবে কিছু মাস, কিছু দিন বা কিছু বছর পর ক্ষমতা অনুযায়ী মৃতদেহকে কী করা হয়, একটি মহিষ বলি দেওয়ার মাধ্যমে সেই মৃতদেহগুলোকে কবর দেওয়া হয় সুন্দর করে সাজিয়ে। সেই কবরগুলো থেকে আবার কিছু বছর পর সেই মৃতদেহগুলোকে কিন্তু তুলে আনা হয়। তুলে এনে পরিষ্কার করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে চিরতরে কবরে পাঠানো হয় বা চিরতরে তাদেরকে উৎসর্গ করা হয় বা স্বর্গের প্রবেশ করা বা তাদেরকে চিরতরে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করার জন্য তৈরি করা হয়। তো এই হচ্ছে আজকে আমরা বললাম ইন্দোনেশিয়ার তোরাজা গোত্রের প্রাণী। এরা কিন্তু এইভাবেই বছরের পর বছর আজও এই মডার্ন সিভিলাইজেশন বা এই আধুনিক সভ্যতার যুগে এইভাবেই কিন্তু এই রীতি পালন করে আসছে। মৃতদেহদের সৎকার না করে মৃতদেহগুলোকে সংরক্ষণ করে রাখে নিজেদের বাড়িতে। তো এই হচ্ছে আজকে আমরা কথা বললাম ইন্দোনেশিয়ার তোরাজা গোত্রের একটা অদ্ভুত সুলেইসলি দ্বীপের তোরাজা গোত্রের মানুষদের একটা অদ্ভুত স্বভাবের কথা বললাম। তাই আজকে আমরা এটা শেয়ার করে নিলাম। কালকে আমরা বলবো সজনে ডাঁটার পুষ্টিগুণ সম্পর্কে। কিউবার বিজ্ঞানীরা সজনে ডাঁটা থেকে এমন কিছু একটা পেয়েছেন যা দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরি হওয়ার কথা ভাবছেন। কি সেই জিনিস, তার ইতিহাসটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই এভাবেই আমার সঙ্গে কিন্তু থেকো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, ফলো করো, দেখতে থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই কুইজে পার্টিসিপেট করো। পুরনো বন্ধুরা তোমরা জানো, তাই রেগুলার ভিডিওগুলো দেখো, লাইক করো এবং কমেন্ট সেকশানে কিন্তু জানিও কেমন লাগছে এবং সবার সাথে শেয়ার করো। সবাই স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড থ্যাংক ইউ।